যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সে আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগুড় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তেই কাদম্বিনী ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। দুর্বেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা গূঢ় প্রশ্ন উদ্গত হলো। মেঘ নিজেকে নিজেই প্রশ্ন করল, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে। সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাপা কাপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমোচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রুকুচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে আকস্মিক মলিন হাসলো। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতে মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে ওঠে, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলবো। মোর আর যখন এত শখ তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতে ভাইয়ের অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দিব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদুস্বরে বলল, তোর ইচ্ছে হলো দিয়ে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছা করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলছে না বলছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলেই সব কিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দিব। আর কোন ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যত যেই থাকুক সবগুলাকে মেরে সেখানে তোর বস্তি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমারই ছিল, আমার আছে, আর আমি তো আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কদম্বিনীর প্রিয় মানুষ হতে পারবেও না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনাজের থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখছিস? না, কিন্তু ছবি যা দেখছিস সবগুলোতে মিনাজ ওকে ফুল অফার করেছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরও ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে যায়। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলছে? আমি আগে থেকে সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। আর আমি, তুই যদি আগে থেকে সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না,
বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। না বুঝে হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমার আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থেকে শক্তি পাচ্ছি না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে শুধু শুনতে যাচ্ছে। কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছিলাম এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে পাগলের অবস্থা তো জানিসই। রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটাছুটি করেছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়াটা কষ্ট হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা। ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গিয়েছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করিনি, জাস্ট 2 দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো। রাকিব যা বলেছে সত্যি? কি করছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, যা করার তাই করেছে, তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনেই মেরেছিস? হ্যাঁ। ওরে আমি কি বুঝেছিলাম তানভীর, আর তুই এটাই করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাই। ওটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়ার আমায় না আটকালে গতকাল ওইখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে। ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখন অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়ে দিয়েছে। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষটা চলে আসে। আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সবকিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাইরে একা আছে। তানভীর দেখতো আমার ময়নাটি এটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতে রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো, বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসরাতে সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাঁশ কইরে বাঁশটা আনতো কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকে ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতে আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছুই বলল না। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে সার্কেল করে দেব। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়?
নাস্তা আনতে গেছে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন। তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি। তোমার মা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, 2 দিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এ বয়সে এসব তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল। এই তানভীর, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতে আলী আহমদ খান পেছনে ফিরে তাকালেন। তানভীর রুটি, কলা আর অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ, তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল। হা কর। মেঘ বলে, খাবো না আমি। হা করতে বলেছে। মেঘ মাথা তুলে অল্প করে হা করলো। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়া কে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিয়া খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিয়া খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাই করছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল, তানভীরকে তুমি কিভাবে চেনো? তানভীর ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান ও আলী আহমদ খান একের পর এক প্রশ্নের প্রতিউত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস? জান্নাত আলী আহমদ খানের দিকে তাকাতে আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমার বাসায় এসো। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছেই আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখলো ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কেই রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে। কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতে সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করল। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজ আর তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উশৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে।
যেমন মেঘদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামি করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথার আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বুঝারও কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলে তখন বুকের ভিতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে মুছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না, সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ছেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠপুট প্রশস্ত হলো। মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আছি। তুমি কি করছো? ভার্সিটিতে এসেছি। মেঘ কি আজ বাসা যাবে না? ও মনে হয় বাসায় ফোনটা রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বোনকে ফোন দেবো না, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি। তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতেই তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞাসা করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকেই সাবধান করে ফেলেছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি হেসে বলল, তুমি ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতেই ঘুরতে নিলে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি? দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়ে চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গুছানো, পরনে শার্ট, তার উপর অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যাও সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হঠাৎ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন ওইদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেকটা দূর চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসে নিজেই যেমন ভাব নিয়েছিল, তেমনি ছেলেও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের উপর রাগ হচ্ছে বড্ড। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্তত পক্ষে দুটা কথা বলতে পারত। তানভীর পুনরায় কল করছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না। সত্যি কথা বলো, আসবো আমি? আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যাও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় কাট্টা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি রে, তুইও কি লিফাত ভাইয়ের প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে শুধালো, লিফাত ভাইয়াটা আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া, চতুর্থ বর্ষে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যা রেগে বলল, কোনো কথা বলিনি। তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়ে গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না।
বলতেও চাই না, এমনকি তোদের সাথে কথাও বলতে চাই না। বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলিয়া আহমদ খান চলে যাওয়ার পর আরও 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিয়া খান আজ কম বেশি কথা বলেছেন। হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। হালিমা খান আর মালিহা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সে পাথর না গড়লে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলিয়া আহমদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে এসেছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোরে করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে, হুটহাট দেখা না হলে মিম ইচ্ছেকৃত সামনেও পড়ে না। তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গায় আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা? এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখেই আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলিয়া আহমদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলিয়া আহমদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে কখনো দেখতে হবে এটা ইকবাল খান কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন হাতে পায়ের অবস্থা বোঝার জন্যে। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সে যে আবিরের পায়ের কাছে বসেছিল সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। দুই হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওন্না টানা, আঁখি যুগল স্থির। প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খান সাথে আসছেন। আলিয়া আহমদ খান ও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিয়া খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করেছেন। আলিয়া আহমদ খান নিজেও 2 বার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগেই হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসছে। তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরের মেয়েটা দিন দিন আরো বেশি জেদি হইতেছে। আমি এখন আসতেছি। 20 মিনিটের মধ্যেই তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, বা না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর 2-1 বার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে। ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ মাথা দিয়ে না করেই যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিয়া খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিয়া খান আর তানভীর ছাড়া বাকি সবাই চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিয়া খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিয়া খান, আরেক কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে।
গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউই নেই। দু একবার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসে, কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি রে, কেমন আছিস? শুনলাম আবির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছেন? মেঘের গলা দিয়ে কথা বেরোচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল? ডক্টর 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা কি অস্বাভাবিক কিছু নয়? এক ছেলের সাথে খেলেছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোকটা তোর গালে থাপ্পড় মারতে পারে, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? হ্যাঁ, উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিনহাজদের ওপর এত রাগ হচ্ছে। এখন অন্তত পক্ষ শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের যা অবস্থা করে ফেলেছে। মানে? গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিচ্ছু জিজ্ঞেস করতে নিষেধ করেছে। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কোনো কথা বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমের রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গুছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততই বাড়ি মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে আসছে না। আদি 2 থেকে 3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের উপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাঁধহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকায় মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? হুম। কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন? তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলছে তোমায়, ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ের সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আধা খোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়ি এসে চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ার বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকেই বা কি? কথা সম্পূর্ণ করার আগে মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল,
ভুলেও যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না, খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল দৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখিজোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নিঃশক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয় স্থান করে নিয়েছে। আকস্মিক শব্দ হয়, আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তেই ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।